তখন আমাদের সবার গার্জেন সেক্রেটারি সাহেবকে এসে বললাম, উনি বললাম না সবভাবে সহযোগিতা করবো। আমি ওনাকে বললাম কি কি লাগবে, তো বলতে প্রথমে স্কুল করতে গেলেই যেমন একটা রাজ্য একটা রাষ্ট্র করতে গেলে ভূখণ্ড চাই, ভূখণ্ড না হলে কোনো রাষ্ট্রের কল্পনা করা যায় না। সেই জন্য প্রথম স্কুল করতে গেলে কিছু অঙ্ক মিনিমাম কমপক্ষে 16 শতক জায়গা চাই, বিল্ডিং চাই, যে কোনো একটা হয় সোসাইটি না ট্রাস্ট, দুটো যে কোনো একটা থাকতে হবে। নির্দিষ্ট মাপের ঘর থাকতে হবে, টয়লেট থাকতে হবে। সেগুলো পরবর্তীকালে আমরা বিস্তারিতভাবে সবাই যখন আসবেন বসে সবাইকে আমরা একটা পরের মিটিংয়ে একটা প্রফর্মা করে দিয়ে দেবো, এইগুলো আপনারা করবেন, করলে সরকারি স্কুল দিতে বাধ্য। আর আপনাদের আশীর্বাদে পরশু দিনকেই সিদ্দিক ভাইয়ের স্কুলটা হাই স্কুল হবে, নার্সারি থেকে 8 পর্যন্ত, তারপর হাই স্কুল। তা নিজের কথায় বলতে নেই, অফিসাররা গেলেই অন্যজনের কাছ থেকে কিছু করে আমাদের ডেকে বাড়িতে ফোন করে বলছে এই কাগজটা দিয়ে যান, এইগুলো এইগুলো হলে হবে। ওই আমাদের বসে আছেন ভাই কুকুরা শিশু বিকাশ একাডেমি, ওনাদের বললাম পেপার স্কোর করে প্রায় কম বেশি 1 কোটি টাকা গভর্নমেন্ট থেকে দিচ্ছে, মানে পাত্রটা করলে। সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে কিভাবে করতে হবে। সেই জন্য ভাই আমরা সবাই আপনাদের সবাইকে নিয়ে এই অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি স্কুল, এই অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি স্কুল করার উদ্দেশ্য আমাদের যারা জানে না তাদের কাছে জানানো, যে আপনারা এই করুন, এইভাবে কাটিয়ে যান, সঠিক পক্ষে ঠিক হবে। অফিসাররা সব পুরো খারাপ নেই, সবাই বসে আছে, ঠিক কাগজ থাকলে ঠিক তৈরি করে দেন। তাহলে আমরা এখান থেকেই সব আপনাদেরকে বলবো কি কাগজ করতে হবে, কি মাপে ঘর করতে হবে, কটা ঘর করতে হবে, কজন টিচার, কিভাবে তাদের স্যালারি দিতে হবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, সবগুলো আমরা বলবো। আমরা এই বলার জন্য ভাইয়ের একটা উদ্দেশ্য যে আমাদের কোনো ব্রাঞ্চ হবে না, আমাদের শিশু বিকাশ আছে, এটা শিক্ষা ছড়ানোর জন্য, কোনো ব্রাঞ্চ করার জন্য, ব্যবসা করার জন্য নয়। আপনাদের যা যখন যেটা সমস্যা হবে, আমাদের ফোন আছে, রাত 11টা পর্যন্ত পাবেন। আমরা ফজরের নামাজ পড়ি 4টে, পরে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ি। ভাই একটা অভ্যাস করে বাংলা কোরআন শরীফটা বুঝে পড়তে, ওইটা একটু পড়ে এই সামাজিক কাজ, তারপরে ফোন খোলাই থাকে আমাদের, সব সময় পাবেন। যখন যেটা প্রয়োজনে অপ্রয়োজনে বলবেন, আমাদের পাবেন। আমরা আমাদের আমি এই সেবাটা এ করে নিচে আমার বাড়িতে বলে যে তুমি সব বাড়ির খেয়ে আর মাঠের চড়াও কেন? আমি বললাম না, দেখো কোনো কাজ বৃথা যায় না, কালকে তাই বলছিলাম, আজকে কোনো কাজ বৃথা যায় না। সমাজের কাজ করলে যদি প্রকৃত সৎ উদ্দেশ্যে মানুষের উপকার করার জন্য যদি করেন, উপরওয়ালা আল্লাহ বলুন, ভগবান বলুন, তার দিকে তাকাবেন। আমার জীবনের চাক্ষুষ এটা প্রমাণ। সেই জন্য আমি সবাইকে বলবো যে যেটা জানেন। আর একটা জিনিস কি, সব জিনিস দান করলে কমে, কিন্তু জ্ঞান দান করলে বাড়ে। আপনি যত শেয়ার করবেন, এই কাগজ ঠিক করে এটা দিতে, এটা দিলে কিন্তু বাড়বে, এটা কমবে না। অনেক আছে আমি পেলাম ওকে দিলাম না, কিন্তু সেটা না, সবাই আমাদের নিজেদের মধ্যে করতে হবে। আর একটা জিনিস আমি কোরআন শরীফে যেমন কোথাও মুসলমানের জন্য, যে মানুষের জন্য, সেই জন্য আমরা যেখানে যাই, এই মাস্টারমশাইটাকে মাস্টারমশাই নাম বাদ হয়ে যাও, আমরা পুরুলিয়ায় গিয়েছি, ভাই এই বয়সে ভাইকে মিরাতুন্নাহকে নিয়ে নদিয়া আটকে গিয়েছিল, সেখানে গিয়েছি, শেরপুর গিয়েছি, মালদায় গিয়েছি, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর, ভাই আপনার উত্তর দিনাজপুর, যেখানে যখন তাকে আমরা যে অবস্থায় ওই ভাই একটা স্কুল দেখেছিল, আমরা গিয়েছি, বলে আপনারা করুন, আপনাদের পেপার ফায়ার কিভাবে করতে হবে সব ঠিক করে দেবো। তাহলে আসুন আপনার অন্তর দিয়ে, এবং আমাদের স্যারের সম্পূর্ণ অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি স্কুল, এটাকে যেন আমরা একদম নিজেদের সন্তানের মতো আগলে রাখি। এর সঙ্গে কেউ যেন বিশ্বাসঘাতকতা করবেন না। এবং এইটাই পশ্চিমবঙ্গে প্রথমে আমরা যেখানে আছি, পশ্চিমবঙ্গের সব জায়গায় যেন
ছড়িয়ে দিতে পারি, আপনারা আমাদের সঙ্গে সেই সাথে হোক, এই আশা আকাঙ্ক্ষা কামনা করে এখানে আমি আমার ধন্যবাদ আমাদের স্যারকে। তিনি যে কথাটি বলেছেন সত্যি খুব গুরুত্বপূর্ণ। এরপর যে পয়েন্টে রয়েছে অ্যাসোসিয়েশন সম্পর্কে আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যেটা দায়িত্ব দিয়েছেন আমাকে কিছু বলার জন্য। তো প্রথমেই যে বিষয়টা বলবো, আমরা কেন সংগঠিত হলাম, কি প্রয়োজন ছিল। আজকে সারা পশ্চিমবাংলার প্রত্যন্ত বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি। আমরা মনে করি আমরা ব্যতিক্রম। আজকের দিনে শনিবার ছুটির দিন, বাড়িতে নিশ্চিত ঘুমাতে পারতাম আর স্কুল আমার চলে যেত। কিন্তু কেউ মালদা, কেউ বীরভূম, কেউ দিনাজপুর, কেউ বাঁকুড়া, কেউ 24 পরগনা, কেউ বর্ধমান, কেউ হুগলি, কেউ হাওড়া। আমরা মিলিত হয়েছি একটাই কারণে, যে আমরা আমাদের স্কুলগুলোকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসি। বলছে যদি তোমার সন্তান সুস্থ হয় তাহলে তুমি স্বাভাবিক থাকবে, আর যদি সন্তান কষ্ট পায় তুমি কষ্ট পাবে। তাহলে আমরা কেন এলাম? উদ্দেশ্য হচ্ছে যে স্কুলটিকে আমরা তৈরি করেছি, আমরা আমাদের নিজের সন্তানের ন্যায় ভালোবাসি বলে কে গতকাল রাত্রে ট্রেন ধরেছে, কে ভোরের অন্ধকারে বাড়ি থেকে বার হয়েছে। তাহলে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গে যদি 50,000 বিদ্যালয় থাকে, তার মধ্যে আমরা এই কয়েকজন একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করি। সেই জন্যই আমরা এত কষ্ট করে মিলিত হয়েছি। তো এই অ্যাসোসিয়েশন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা প্ল্যাটফর্ম চাইছি। কিসের প্ল্যাটফর্ম? যে প্ল্যাটফর্মটা হবে মতের আদান প্রদান, মতের বিনিময়। আমি তো ভালো আছি, এটা স্বার্থপর বলতে পারে। আমরা তো ভালো আছি, এটা হচ্ছে সবার মুখ্য উদ্দেশ্য হতে হবে। আমি ভালো আছি, আমার জায়গায় খুশি, আমরা ভালো আছি, সকলকে নিয়ে ভালো আছি। আজকে আপনাদের যেটা দেখানো হয়েছে, আমি সামসান একাডেমির পক্ষ থেকে একটা উদ্দেশ্য কিন্তু আমাদের আছে। কি উদ্দেশ্য? সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা বেশ কিছু বিদ্যালয় আমাদের এখতিয়ারে করেছি, কিন্তু ভাই মালিকানায় নয়। আমাদের এখানে যারা আছেন এনার প্রত্যেকের নিজের এলাকায় মালিক। তাহলে উদ্দেশ্যটা কি? আজকে আল্লাহ পাক আমাদের এই গ্রামে এই স্কুল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করেছে। আমাদের মতো শিক্ষিত যে সমস্ত ভাই বোনেরা আছে, তারা তার গ্রামে এই ধরনের বীজ বপন করুক, তার গ্রামকে তারা দেয়। অর্থ তো আল্লাহ দেবে, অর্থ দেওয়ার জন্য তো আল্লাহ পাক বসে আছেন। টার্মস এন্ড কন্ডিশন যে আছে, প্রত্যেকটি ব্রাঞ্চের কথা হয়েছে আপনার 7 থেকে 10% গরিব বাচ্চা পড়াবে, সাদকা জারিয়া, আজীবন বিদ্যালয় চলবে। আমরা কিন্তু আজীবন আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকবো আখেরাতের জন্য। সেই জন্য আমরা সারা পশ্চিমবাংলার লোকে 100 কেন 1000 করতে রাজি আছি। আরেকটা দেখানো হয়েছে, যেটা হচ্ছে ডেমনস্ট্রেশন বললাম। আমাদের যে অ্যাক্টিভিটি রুম আছে, আমরা না দেখালেও চলতো। দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এসছেন, যারা স্কুল চালাচ্ছেন, আসুন না দেখুন কি করে স্কুলকে সুন্দর করে। এটাই হলো আমাদের এইমস এর মূল টার্গেট। আমারটা ভালো, আপনারটা ভালো, আসুন শেয়ার করুন। যদি আমরা জানালা বন্ধ করে দিই, তাহলে আমার ঘর সুন্দর হবে, আমার ঘরের আলোটা প্রতিবেশী পাবে না। তাই আমরা আমাদের এইমস এর পক্ষ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের দরজা খুলে দিতে চাইছি। যার ভালো আছে সে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে আমি এটা করে উপকৃত হয়েছি। এইমস এর মূল টার্গেট কি? উদ্দেশ্য আমি ভালো পেয়েছি, আমারটা ভালো হয়েছে, আসুন আপনারা দেখুন, কম্পেয়ার করুন, আপনারটা ভালো হলো আমি নেব, আমারটা ভালো হলো আপনি নেবেন। এটা হচ্ছে এইমস এর মূল টার্গেট। দ্বিতীয় কথা কি হচ্ছে? একটা প্ল্যাটফর্ম। আজকে দেখেন আমার বিদ্যালয়ে কোনো একটা আঘাত এলো, প্রশাসনিক হোক, সাংগঠনিক হোক, লোকাল হোক, আমার পাশে কে থাকবে? আমার পাশে আমার সহযোগী স্কুল বন্ধুরা থাকবে। কারণ আমরা তো কোনো আড্ডা মারতে চায়ের দোকানে যাই না ভাই। আমরা কেউ ক্লাবে বসে হাত তুলতে ক্লাবে বসে কিনা? কেউ আছে যারা ক্লাবে বসে? আমি তো বসি না। কোনো চায়ের দোকানে যায়? আমি তো যাই না। তাহলে দেখা গেল আপনারা প্রত্যেকে কিন্তু ওই জায়গায় আছেন। আপনাদের স্থানীয় বন্ধু বলতে কারা? আপনার গার্জেন, আপনার স্টুডেন্ট, আপনার টিচার। আমরা বলছি না, সারা পশ্চিমবঙ্গের বন্ধু আছে আমাদের। কারা বন্ধু আমাদের?
যারা বিদ্যালয় চালায়। আমরাই তো বন্ধু, আমরা আত্মীয় বলি। আত্মীয়তা কিসে হয় বলুন তো? আত্মার সঙ্গে আত্মার সম্পর্কে। তাহলে আমরা যারা বিদ্যালয় তৈরি করেছি আমরা তো আত্মীয়। তাহলে কেন আমরা একটি বিদ্যালয় অপর বিদ্যালয়ের পাশে থাকবো না? এমসিএর মূল টার্গেট স্যার যেটা বলেছেন, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান মাইনরিটি স্কুল, এর কিন্তু মূল উদ্দেশ্য সেটা। আরেকটা বিষয় যেটা আপনারা দেখলেন, এটি আমাদের দিয়ে গেছেন প্রফেসর ডক্টর এ কে জালালউদ্দিন। তিনি এনসিইআরটির এক্স ডিরেক্টর। আমাদের সৌভাগ্য হয়েছে ওই ধরনের মানুষের সংস্পর্শে আসার জন্য। তিনি বিদ্যালয়ে এসেছেন, বাচ্চাদের নিয়ে ক্লাস করেছেন, আমাদের বহুবার বসেছেন নিয়ে। তারপরে কাকে পেয়েছি? মিস্টার সৌমিত্র ভট্টাচার্য, যিনি সুদূর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন জায়গায় এডুকেশনে কাজ করে গেছেন। এটাও স্যারেরই দেব। তাহলে আমরা যখন এনাদের পাওয়ার পরে আমাদের স্কুলটাকে এত সুন্দর সাজাতে পেরেছে, তাহলে আসুন না আমরা প্রত্যেকে আমাদের সন্তানগুলোকে সুন্দর করি। আফসোস করি আমরা বটে, আক্ষেপ থাকে বটে, কিন্তু আমরা যদি আমাদের বিদ্যালয় সুন্দর করতে পারি, আমরা প্রত্যেকটি এলাকায় ব্যতিক্রম স্কুল করতে পারি। কি করতে পারবো? আমাদের পড়াশোনার মানকে আলাদা করতে হবে। আমরা কম্পেয়ার অবশ্যই করবো, প্রতিবেশী স্কুল তো অবশ্যই লক্ষ্য করবো, কিন্তু আমরা কম্পিটিশন করবো না। আমরা কম্পিটিশন করবো না। তিনি তার কিসমতি স্কুল চালাবেন, আমি আমাকে শুনে চালাবেন। তাহলে কি হলো? প্রতিবেশী স্কুল আমার বন্ধু হবে, আমি তার পাশে থাকবো, সে আমার পাশে থাকবে। এমস কিন্তু এটাই চাইছে। দ্বিতীয় কথা স্যার কি বলেছেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা পরীক্ষা হবে, সেটা ইংরেজি হতে পারে বা অঙ্কের বই হতে পারে বা আদার সাবজেক্ট হতে পারে। সেই প্ল্যাটফর্ম কিন্তু এটা, যেখান থেকে আমরা কি করতে পারি, আমরা স্টুডেন্টদের নিয়ে একটা গেট টুগেদার করতে পারি। স্যার এটাও বলেছেন যে তানার ক্যাম্পাসটা সত্যি বড়, আমাদের কারো অত বড় ক্যাম্পাস নেই। আমরা এই ছাত্রদের সেখানে নিয়ে যাই, একসঙ্গে ডিবেট করতে পারি, আলাপ আলোচনা করতে পারি, কুইজ করতে পারি। ওদের কিন্তু মনটা অনেক বড় হবে। তারাও ভাববে যে আমরা এমন একটা বিদ্যালয়ে পড়ছি বা পড়ার সুযোগ পেয়েছি, আমরা কিন্তু শুধুমাত্র একটা স্কুল কিনে দেখছি না, আমরা শয়ে শয়ে স্কুলের ছাত্রদের পাশে পাচ্ছি। এমসের এটা উদ্দেশ্য। তো সেই জন্য যারা এখনো পর্যন্ত এমসের মেম্বার হননি, যাদের নাম্বার এখনো পর্যন্ত এমস গ্রুপে আপলোড করা হয়নি, আপনারা কিন্তু আজকেই যে সমস্ত অ্যাডমিন রয়েছে, আমি অ্যাডমিনদের বলবো যে আপনারা অন্তত নাম্বারগুলো গ্রুপে অ্যাড করে নেবেন। আজকে নতুন যে নাম্বারগুলো এসছে, যে ভাই দায়িত্বে আছেন তাকে বলবো যে নাম্বারগুলোকে অ্যাড করুন, অ্যাড করে গ্রুপে অ্যাড করে দেবেন। তবে গিয়ে সদস্যের সংখ্যা বাড়বে। আর এই ধরনের সেমিনার শুধু হাওড়া নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় হওয়া হয়। আমরাও দেখাতে পারি যে আমরা ছোট্ট একটা বিন্দু নই, আমরা সিন্ধুতে পরিণত হতে পারি। বলছে 1 থেকে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে 1000 হয়। তো যদি আমরা আমাদের সংগঠনকে বাড়াতে চাই, তাহলে প্রত্যেকটি জেলায় এই ধরনের সম্মেলন করতে হবে, প্রত্যেকটি জেলার স্কুলগুলোকে ইনভাইট করতে হবে, করে আমাদের থিম তুলে ধরতে হবে। না হলে কিন্তু আমরা ওই একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো। আর আমাদের যারা অপোনেন্ট যারা আছে, মাইনরিটি আমরাও বটে, আর মাইনরিটি খ্রিস্টানরাও বটে। দুঃখের বিষয়, আমরা 27% বা 33%, তারা মাত্র 3%। তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি? আমরা কি রাতে ঘুমানোর সময় ভাববো একবার? রাতে যখন বিছানা যাচ্ছে আমরা কি কল্পনা চিন্তা করবো না যে আজকে তারা 3% হয়ে ভারতবর্ষের 300% সুযোগ নিচ্ছে, আর আমরা 33% হয়ে শুধু নেই, পাচ্ছি না, দিল না, দিচ্ছে না। এটা ত্যাগ করতে হবে। কম্পিটিশন করতে গেলে নিজেদের আপডেট করতে হবে। আমরা যারা আজকে দাঁড়িয়ে আছি, আমাদের পরের জেনারেশনকে এডুকেটেড করতে হবে। তবে তার জন্য ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি সবগুলোই প্রয়োজন। যদি ইসলামিক শিক্ষা, ইসলামিক আকীদা আপনার সন্তানকে দিয়ে দেন, তাহলে আপনার বাচ্চা যখন 13 বছর বয়স হবে, 17 বছর বয়স হবে, আপনার পাশাপাশি লোক এসে বলবে না যে তোমার ছেলে অন্যায় কাজ করছে। কেন বলুন তো? যদি একটা সন্তানের মধ্যে ইসলামিক আকীদা চলে আসে, সে কিন্তু কোনো কিছু করতে ভয় পায়। সে প্রথমে ভাববে আমার আব্বা মা দেখতে পাচ্ছে না বটে, আমার আব্বা বাড়িতে আছে, মা বাড়িতে আছে, আল্লাহ আমাকে দেখছে। সেই জন্য আমরা প্রত্যেকটি ইউনিটকে রিকোয়েস্ট করবো, যারা স্কুল করছেন
ধর্মীয় শিক্ষা বলছি না, মাদ্রাসার মধ্যে বলছি না, যে শিক্ষাটা নিজস্ব সীমিতই হবে, যে শিক্ষা নিয়ে তার সন্তান বুঝতে শিখবে যে আমি কোন ঘরে জন্মগ্রহণ করেছি, আমার চলা কেমন হবে, আমার বলা কেমন হবে, আমরা বলতে সেই সিলেবাসটা হওয়া দরকার। যদি আপনারা মনে করেন, আমরা এর আগে 2008 সালে একটা সেমিনার গিয়েছিলাম, একটু হয়তো গল্প হয়ে যাবে, সময় দেবেন একটু বলবো কি? 2008 সালে সারা রাজ্য জুড়ে একটা কনফারেন্স হয়েছে আল্লাহ মিশনের পক্ষ থেকে। মিশন তখন চেয়েছিল, 7 সালে যখন আমরা বসলাম, 6 সালে হচ্ছে, মিশন বলেছিল, অ্যাকচুয়ালি মিশনের সঙ্গে ওতপ্রোত জড়িত আল্লাহ মিশনের সঙ্গে। ঘটনাচক্রে আমি ওখানকারই ছাত্র, আমি ওখানে পড়াশোনা করেছি। তো মিশন বলেছিল যে আমরা 20 তলা করতে চাইছি। আমরা 5 থেকে 12 করেছি, এবার দরকার 20 তলা। আমরা কি করেছিলাম, সেই সময় কম বেশি 100 করে স্কুল থেকে ফাইল নিয়ে গিয়েছিল সিলেবাস কারিকুলাম নিয়ে। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, 2006 সালে আল আমিন মিশনের পক্ষ থেকে আমাদের সিলেবাসটা ফলো করা হয়েছিল, কারণ আমাদের প্রতিষ্ঠান তখন থেকে ইসলামিক শিক্ষা ছিল। আমরা ইংরেজি জোর দিয়েছি, আমাদের এখানে ইংরেজিতে ম্যাথস আছে, জিকে, কম্পিউটার, আদার সাবজেক্ট ইংলিশ আছে, বাংলার সঙ্গে রাখা হয়েছে, অ্যারাবিকটা আছে। তো ভাই আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো, যারা স্কুল চালাচ্ছেন অবশ্যই ইংরেজি জোর দিতে হবে, কারণ ইংরেজি ছাড়া কিন্তু আমরা আবার পিছিয়ে যাই। ইংরেজি শেখাতে হবে, তার সঙ্গে সঙ্গে যতটা পারা যায় ইসলামিক আকীদা শেখানোর প্রয়োজন আছে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, শুধু অনুরোধ করবো, আজকে আপনারা যখন এখান থেকে যাবেন, আপনারা যে যত বেশি সম্ভব আমাদের এই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পাওয়ার চেষ্টা করবেন। আমাদের সংগঠন কিন্তু অর্থ চায় না, এখনো স্যারেরা মেম্বারশিপ ফিস করেন না। স্যারদের বলেছে যে স্যার কিছু করতে গেলে মেম্বারশিপ ফিস করতে হয়, স্যার বলেছেন চালাবে তো আল্লাহ। অর্থাৎ একইটা কোন জায়গায় দেখেন, ওনারা বলছেন চালাবে তো আল্লাহ, অর্থ কি হবে? অর্থাৎ আমাদের মন মানসিকতা আছে, মানুষের পাশে থাকবে। যাদের এই ধরনের মানসিকতা, তারা জীবন শক্তি প্রতিষ্ঠা পায়, যেই জন্য আজকে নার্সারি স্কুল থেকে বিএড কলেজ করতে পেরেছে। আজকে শুধু যদি অর্থটা ভাবতেন, তাহলে নার্সারি স্কুলে হয়তো সীমাবদ্ধ থাকতে পারতেন। তো সেই জন্য আমরা সংগঠন বাড়াবো, অর্থের জন্য নয়, আমাদের ক্ষমতাকে আরো বেশি মজবুত করার জন্য। আমরা যেখান থেকে এসেছি, আমরা আমার এলাকায় যদি একটা ব্লক লেভেলে ব্লক কমিটি করতে পারি, আমরা 5 জন মিলে একটা ব্লক কমিটি করলাম, সেই ব্লক কমিটি তার এলাকায় কাজ করবে, সেখান থেকে জেলা কমিটি করতে হবে, জেলা কমিটি রাজ্য কমিটিতে কাজ করবে। তাহলে কি হবে, ধাপে ধাপে আমাদের সংগঠনটা বড় হবে। আজকে 2020 সাল এই প্যান্ডামিক সিচুয়েশনে, যেখানে আমরা প্রত্যেকেই হাওতাস করছিলাম যে এ আল্লাহ আমাদের কি হবে, আমরা শপথ নিই 2021 সাল যখন রাজ্য সম্মেলন হবে, সেখানে 500 জন মেম্বার করতে পারি। আমরা 100 নয়, 200 নয়, আমরা 500 মেম্বার করতে পারি। যদি শপথ দিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের স্কুল সত্যি মডেল স্কুল হবে। সেজন্য ভাই আসুন, একটা প্ল্যাটফর্ম, একটা ছত্রছায়া, একটা ছাদের নিচে আসার চেষ্টা করি। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এরপর জানার কথা শোনার জন্য সকলেই উদ্গ্রীব, যে মানুষটার পরিচয় বহুবার আমি দিয়েছি, মিস্টার সৌমিত্র ভট্টাচার্য মহাশয়, তিনি শিক্ষা বিষয়ে কিছু কথা রাখবেন। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদদের প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আমাকে সুযোগ দিয়েছেন কিছু বলার, আপনাদের প্রত্যেককেও জানাই সালাম, প্রণাম। আর দু একটা কথা আমি একটু বলতে চাই। প্রথমেই আমি বলবো যে শিশু বিকাশ একাডেমি স্যারের কথা, ভাই স্যারের কথা, আপনারা যে কথাগুলো এখানে তুলে এনেছেন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো স্যারের একটা সবচেয়ে বড় কথা যে উনি বলছিলেন যে সরকারি ব্যবস্থাপনায়, আমি দীর্ঘদিন সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় কাজ করেওছি। আর আমার এই সৌভাগ্যটাও হয়েছে যে আমি 21 বছর মিশনারি অর্গানাইজেশনে কাজ করেছি। আমি 15 বছর লোরেটো ডে স্কুল শিক্ষকতা করেছি, শিক্ষক প্রশিক্ষণ করেছি। তার আগে 6 বছর আপনাদেরই ওখানে বারুইপুরের ডায়াসেসে ফাদার প্রদীপকে হয়তো জানেন, বা ফাদার শ্যামল বিশপ হয়েছেন এখন, তাদের সঙ্গে কাজ করেছি।
তো সেই সুযোগটা হওয়াতে, আর স্যারের এই কথাটাই আমার সবচেয়ে ভালো লাগলো। স্যার বলছেন যে একটা জায়গায় চালনা করতে হয়, সরকারি ব্যবস্থাপনায় চালনা করতে হয়, আর একজন হচ্ছেন স্বনিয়ন্ত্রিত, স্বচালিত, স্বয়ংক্রিয়। এই জায়গাটা কিন্তু এডুকেশনেরও সবচেয়ে বড় মূল মন্ত্র। আপনারাই বলুন না যে আপনাদের স্কুলে যে বাচ্চারা ভালো রেজাল্ট করে, ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, আমি ছোট বাচ্চার কথা এক্ষুনি বলছি না, আমি ক্লাস 4-5 থেকেই ধরছি, কারণ আরো ছোটবেলায় একটু বাচ্চারা চঞ্চল থাকে, অনেক ক্ষেত্রে বোঝে না, তার পরিপূর্ণ মেধার বিকাশ করা সম্ভব নয়, কিন্তু 4-5 থেকে আমরা বুঝতে পারি যে এই বাচ্চার মধ্যে এই পোটেনশিয়ালিটিটা আছে, অ্যাজ এ টিচার বলছি। তো আপনারাই বলুন, এই 4-5 থেকে বা 6-এর থেকে বা 7 থেকে যে বাচ্চারা ভালো রেজাল্ট করে তারা কারা? কোন বাচ্চা ভালো রেজাল্ট করে? আপনারা দেখবেন উত্তরটা আমাদের জানা, মানে প্রশ্ন কঠিন নয়, উত্তরটা জানা, যে বাচ্চা নিজে পড়তে বসে, নিজে থেকে পড়ে, অর্থাৎ যার মধ্যে অটোমেটিসিটি, স্বয়ংক্রিয়তা, স্বনিয়ন্ত্রণ এই জায়গাগুলো আছে। তো আজকে কোন মানুষ ভালো কাজ করেন? যিনি কাজটা স্বয়ংক্রিয়ভাবে করেন, নিজে থেকে করেন, অর্থাৎ তাকে চালনা করতে হয় না, তিনি একটা পাওয়ার জেনারেট করেন, তিনি একটা শক্তি উৎপাদন করেন, আর 5 জনকে শক্তি যোগান। স্যারের কথাই বলছি, স্যার যে আমাদের মাঝখানে এসে বলছেন এই কথাটা, যে এই বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে। তাহলে কি আমরা প্রত্যেকটা ইউনিট, এই যে আজকে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান মাইনরিটি স্কুলের কথা বলা হচ্ছে, আমরা প্রত্যেকটা স্কুল, আমরা প্রত্যেকটা ইউনিট, আমরা প্রত্যেকটি মানুষ এখানে যারা উপস্থিত আছি এবং যারা স্কুলে আছি, যারা স্কুলের সঙ্গে জড়িত রয়েছে, যারা বাড়িতে আছি বা স্কুলে আছি, তোরা প্রত্যেকটা মানুষ যদি স্বয়ংক্রিয়, স্বনিয়ন্ত্রিত এবং স্বচালিত হতে পারি, তাহলে আমরা কিন্তু আরো 500 মানুষকে আমরা জেনারেট করতে পারবো, আমরা শক্তি দিতে পারবো। ওই যে উনি বললেন যে পানি, যে পানি আগুন নেভায় আবার সেই পানি আগুনও দেয়, মানে ইলেকট্রিসিটি দেয়। এটা কিন্তু শিক্ষার মূল কথা, শিক্ষার এই জায়গাটাই কোর ভ্যালু। আজকে আপনারা যদি মডার্ন এডুকেশন সিস্টেম নিয়ে দেখেন, তা সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে প্রত্যেকটি শিশুর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তার বিকাশ, পরিপূর্ণ বিকাশ ঘটাতে হবে। এই স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সকলেই বলেছেন। আমি মানে অপরাধ নেবেন না, আমি যদি নবীর কথাও বলি, উনিও বলেছেন। উনি কি বলেছেন? যে আমার শিক্ষা গ্রহণ করার জন্য আমাকে দরকার হলে চীন অব্দি যেতে হতে পারে, তো যাব, যেতে হবে। তার মানে কি উনি বোঝাতে চেয়েছেন যে শিক্ষা গ্রহণ করতে গেলে অনেক দূরে যেতে হবে, অনেক কৃচ্ছ সাধন করতে হলেও করতে হবে, অনেক কষ্ট করতে হলেও করতে হবে। তাহলে সেখানে এই কষ্ট থেকে আমাদের আটকাচ্ছে কে? দেখুন, খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা চীনের প্রেসিডেন্ট বলেছেন, আমি রাজনীতির কথা বলছি না, রাজনীতিগতভাবে ভাববেন না, আমি মাও জেদুংয়ের একটা কথা বলছি। এটা খুব ইম্পর্টেন্ট কথা। কেন? আজকে যে কারণে চীন আমরা পছন্দ করি, অপছন্দ করি, যাই করি, সে কিন্তু বিশ্বের একটা অন্যতম বৃহৎ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেই কথাটা হচ্ছে মাও জেদুংয়ের। তিনি বলেছিলেন যে আমাদের দেশের পরে কিন্তু চীন স্বাধীনতা পেয়েছে, এটাও ভুললে চলবে না। সেই সময় তিনি বলেছিলেন যে দেখুন, আমাদের দেশ এত বড় দেশ, আর এই দেশে বিরাট কিছু সম্পদ নেই, কিন্তু কি আছে? দারিদ্রতা। আসুন দারিদ্রতাটাকে ভাগ করে নিই। আমাদের দেশেও ঠিক তাই। আমাদের দেশে আপনার কাছে, আমার কাছে হয়তো অনেক অর্থ নেই। হ্যাঁ, আমি মানি, বিশ্বাস করি যে যিনি সৃষ্টিকর্তা তাকে আল্লাহ বলে ডাকি, ঈশ্বর বলে ডাকি, যিশু বলে ডাকি, যে নামেই ডাকি, ভালো কাজ করলে, নেক কাজ করলে তিনি নিশ্চয়ই পাশে থাকেন। তার প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ চারিদিকে আছে। শুধু এখানে নয়, সর্বত্র আছে। আপনার ব্যক্তিগত পরিসরেও সেটা পাবেন। তো সেখানে যে কথাটা উনি বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে খুব বিরাট পয়সা নেই, অর্থ নেই, কিন্তু আমাদের মধ্যে যে বললাম স্বয়ংচালিত যে শক্তি, সেটা হচ্ছে উইল পাওয়ার। আমাদের মধ্যে যদি ইচ্ছা, আর ইচ্ছা যদি উদগ্র হয়, উদগ্র মানে কিন্তু উগ্র নয়, আমি বলছি যেটাকে বলছি কনডেন্সড, আমি যেটাকে বলছি প্রগাঢ়, সেই প্রগাঢ় ইচ্ছা যদি আমার মধ্যে থাকে, আমি সেই ইচ্ছা শক্তির বলে অনেক বাধা অতিক্রম করতে পারি।
তার প্রমাণও আমাদের সমাজের প্রতিটি স্তরে রয়েছে, প্রতিটি স্তরে। তো আমরা প্রত্যেকটি মানুষ এখানে যারা উপস্থিত আছি, আমরা যদি মনে করি যে আগামী দিনে আমরা এমন একটা কাজ করতে চাই বা যা কাজ করতে চাইবো যাতে সমাজের মাইনরিটি, অর্থাৎ আমি মাইনরিটি কথাটা কিন্তু ছোট ঘেরায় বাঁধতে রাজি নই। মাইনরিটি মানে সকলেই ভাবেন যে ধর্মীয় সংখ্যালঘু। আমি কিন্তু বলবো না, ধর্মীয় সংখ্যালঘু দিয়ে যদি ভাবেন তাহলে নিজেকে ছোট ভাববেন, নিজের শক্তিকে দুর্বল করে দেবেন, নিজের শক্তিকে পরিমাপ করতে পারবেন না। মাইনরিটি বলতে বুঝুন সমাজের সেই মানুষগুলো যারা প্রান্তিক, যারা অবহেলিত, যারা নিষ্পেষিত, যাদের জন্য বলার কেউ নেই। মানে পিপল ডোন্ট হ্যাভ দেয়ার ওন ভয়েস, যাদের নিজস্ব বলার শক্তি নেই। এই যে স্যার বলছিলেন, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল তখন। স্যার বলছেন যে এত লক্ষ লক্ষ কোটি কোটি দেশকে কিভাবে ইংরেজরা দখল করলো, কিভাবে শাসন করলো 200 বছর। আর তার পরবর্তীকালেও আমরা দেখছি, খারাপ ভাবে নেবেন না, অনেক রাজনৈতিক দল বা সংগঠন তারা শোষণ এবং শাসন করেছে, করছে। স্টিল নাও যদি সত্য কথা বলি, তাহলে এই জায়গাটা কেন হয়েছে? তার প্রধান কারণ হচ্ছে যে আমরা ছাত্র অবস্থা থেকে আজ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে অটোমেটিসিটি সময়ের মধ্যে ডেভেলপ করতে পারিনি। যাদের মধ্যে ডেভেলপ করতে পেরেছি, যার মধ্যে অটোমেটিসিটি ডেভেলপ করেছে, তারাই এগিয়ে গেছে। আজকে যে আপনি এসছেন, আপনাকে কেউ বলেছে যে সকালবেলা 5টার সময়, আমি খারাপ ভাবে নেবেন না, আমি অ্যালার্ম না দিলে উঠতে পারি না সকালবেলা, কারণ প্রচুর রাত অবধি কাজ করি। আমার কাজটাই ওই পড়াশোনা, লেখালেখি, ওই 1টা 2টো 2:30 বেজে যায়, ঘুমোতে তো অ্যালার্ম দিতে হয়। আপনারা হয়তো অনেকে অ্যালার্ম দেন, তো আপনাকে কেউ বলে দিয়েছে না? আমাকে বলে দিয়েছিল যে ভোর 5টায় অ্যালার্ম দিতে। কেউ বলে দিয়েছিল নাকি কেউ তুলে বলেছে যে না বাবা তাড়াতাড়ি করে চান করে এই সময়ের মধ্যে বেরিয়ে পড়ো, যদি এই সময়ের মধ্যে না বেরো তাহলে এখানে 11টায় পৌঁছতে পারবে না? কি বলেনি তো? আর এই যে বলেনি, অথচ আমি যে কাজটা করছি, এটাকেই আমি বলছি মানে আমাদের ইনার কনসাসনেস, মানে আমাদের মনের মধ্যে বলবো এটাকে স্যার বাংলা বললে কি ইনার কনসাসনেস, আত্মসচেতনতা, আত্মশক্তি। এই আত্মসচেতনতা থেকেই আত্মশক্তি আসে। এটা কিন্তু আজকের এডুকেশনের সবচেয়ে বড় কথা। আপনি যদি পুরনো এডুকেশন পলিসি 2005-এর দেখেন, যদি সময় হয় আমি তাহলে একটা কথা আমার বলা হবে। নতুন এডুকেশন পলিসিও যদি বলেন, সেখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র পড়ালেখা, লিটারেসি নিউমারেসি নয়, তার মধ্যে কিছু স্কিল বা দক্ষতাকে ডেভেলপ করতে হবে। সেই দক্ষতার মধ্যে কি বলছে, যেটা বলছে মিলেনিয়াম গোল, এটা আসলে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের নয়, এটা মানে একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে এটা নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড পার্সপেক্টিভ বা ওয়ার্ল্ড যে এডুকেশন পলিসি, তার মধ্যে থেকে এটা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন। এই কথাগুলো বলা হচ্ছে। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনারা আপনাদের সঙ্গে কথা বলছেন, স্যাররা কথা বলছেন, এটা কমিউনিকেশন। এই কমিউনিকেশন স্কিলটা বাচ্চার মধ্যে যদি ডেভেলপ করা না যায়, তাহলে বাচ্চা ভবিষ্যতে গিয়ে কোনো কাজ করতে পারবে না। আজকে সে যদি টিচার হয় বা যদি সেলসম্যানও হয়, সে যদি বাজারে সবজিও বেচে, তাকে কমিউনিকেট করতে হবে, অন্যের সঙ্গে ভাবের আদান প্রদান করতে হবে, নিজের মন এবং তার অন্যের মানসিকতা বুঝতে হবে। তো এইটা করতে গেলে কমিউনিকেশন দরকার। অ্যানালিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং কোথায়? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আজকে আমাকে এখানে পৌঁছতে হয়েছে 10টা, তাহলে আমাকে তার জন্য চিন্তা ভাবনা করতে হয়েছে আগে থেকে যে আমি যদি 8টার সময় না বেরোই বাড়ি থেকে, আমি আসতে পারবো না। এর জন্য অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে হয়েছে, আমাকে চিন্তা ভাবনা করতে হয়েছে, টাইম অ্যালটমেন্ট করতে হয়েছে। এটাকে বলা হয় সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। স্যার, তো আমি স্যারের সামনে প্লিজ মনে করবেন না, আমি আপনাদের সামনে বলছি কথাটা। তো টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট বড় আজকের দিনের লার্নিং। যে মানুষের সময় ব্যবস্থাপনা ভালো, তিনি একসঙ্গে অনেক কাজ করতে পারেন, যেটাকে বলা হয় মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং এর আজকে পৃথিবীতে খুব প্রয়োজন। কেন প্রয়োজন? মাল্টিটাস্কিং কি করেন না বলুন তো? আমি যদি স্কুলে গিয়ে বলি, আজকের দিনে সরকারি স্কুলের সঙ্গে কাজ করি, টিচারদের সঙ্গে বলি যে আপনি ক্লাসের মধ্যে, টিচাররা বলছেন খারাপ ভাবে নেবেন না, আমি কাউকে ছোট করছি না, সরকারি টিচার তিনি বলছেন যে স্যার আমাদের কত কাজ করতে হয়, পড়াতে হয়, খাতা দেখতে হয়, মিড ডে মিলের হিসাব করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কত কিছু। একটা লোক এত কিছু কাজ করতে পারে?
আপনাদের কি মনে হয়, পারে কি পারে না? কি মনে হয়? ইচ্ছে করলে একটু জোরে বলুন। পারে, কারণ আমরা প্রতি মুহূর্তে মাল্টিটাস্কিং করি। আমি ম্যাডামের কথাই বলছি, যে ম্যাডাম যে সকালবেলা এখানে এসছেন, ম্যাডাম খারাপ ভাবে নেবেন না, আপনি সকালবেলায় হয়তো রান্নার লোক থাকলেও থাকতে পারে, অনেক ম্যাডামই আছেন রান্না করে এসছেন, তো রান্নাটাও করেছেন, কিন্তু রান্না করতে গিয়ে সবজিও কাটতে হয়েছে, ঠিক আছে, ধুতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ঝাঁটও দিয়েছেন, হয়তো ঘরদোর পরিষ্কারও করেছেন, জামা কাপড়ও গুছিয়ে রেখে এসছেন ছেলে বা মেয়ের জন্য, তাদের জন্য খাবারটাও আলাদা আলাদা করে গুছিয়ে এসছেন, তারপরে এখানে এসছেন, এখানে সংগঠনের বিষয় নিয়ে আলোচনা করছেন। বাড়ি গিয়ে আগামীকাল যদি ক্লাস থাকতো, মানে এখন প্যান্ডেমিক, এখন একটা এক্সেপশনাল সিচুয়েশনে আমরা রয়েছি, আগামীকাল ক্লাস থাকলে তার জন্য একটা প্রিপারেশন করতে হতো। তো আপনারা, আমরা প্রত্যেকেই কিন্তু মাল্টিটাস্কিং করি, কিন্তু মাল্টিটাস্কিং এর শিক্ষা ক্লাসরুমে কেন দেওয়া হবে না? ক্লাসরুমে কেন শুধুমাত্র, আপনারা নিশ্চয়ই জানেন যারা স্পেশাল এডুকেশনের সঙ্গে জড়িত, কি হোল ভিশন বলে, কি হোল ভিশন মানে খুব সংকীর্ণ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, এই অর্থ শব্দটাকে ব্যবহার করি। একটা চাবির যে ফুটো, সেইখান দিয়ে যতটুকু দেখা যায়, তাহলে কেন আমরা কি হোল ভিশন দিয়ে এডুকেশনটাকে সবার সামনে তুলে ধরবো, যে এই ছেলেটা অঙ্ক ভালো পারে, শুধু বিজ্ঞান নিয়ে পড়বে না, তার মানে কি হোল ভিশন না, বলছে যে একটা সামগ্রিক ভিশন রাখা দরকার, মানে একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। আজকের এডুকেশন পলিসিতে বলেছে বলে নয়, এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি। আর এই সব কাজের আমার গুরু হচ্ছে প্রফেসর এ কে জালালউদ্দিন, যার কথা স্যার আমাদের তুলে ধরেছেন, স্যাররাও কাজ করেছেন হাতে কলমে একেবারে জানেন স্যারের সঙ্গে। আমি শুধু এই কথাটা বলছি কেন, তার প্রধান কারণ আরো একটা কথা এখান থেকে উঠে এসছে, এই ইস্যুগুলোকে আমি অ্যাড্রেস করার জন্য, যেটা বলছেন যে ক্রিশ্চিয়ান মাইনরিটির লোকেরা কি করে এত এগিয়ে যাচ্ছে, কি করে বলুন তো, কি করে মনে হয়? আমি হিন্দু অ্যাজ এ রিলিজিয়ান মাই বার্থ, আমি জন্মেছি হিন্দুর ঘরে, ঠিক আছে, কিন্তু আমি অল্প বিস্তর, খুব বেশি নয়, কোরআন হাদিসের বাংলা অনুবাদ স্যার বলছিলেন অল্প বয়সে পড়েছি, দীর্ঘদিন এখন আর পড়িনি, পড়া হয়নি, একটু আধটু গীতা মহাভারতও পড়েছি, আবার বাইবেলও পড়েছি, সবটাই অনুবাদ কিন্তু বাংলায় পড়েছি। কেন পড়েছি? বোঝার জন্য। আমার কিন্তু মনে হয়েছে, একটা জিনিস মনে হয়েছে সবচেয়ে বড় জিনিস, যেটা যে আমরা বিভেদটা যেটা দেখি বিভিন্ন লোকের মধ্যে, সেটা কিন্তু আমাদের কানে শোনা বিভেদ, আদতে কিন্তু আপনার বলে না যে কান, হিন্দিতে একটা কথা আছে, কান পাকা দিয়া, কান পাকিয়ে দেওয়া। চারিদিকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন মানুষ কান পাকিয়ে দেয়, সাধারণ মানুষের কান পাকিয়ে দেয়। এই যে স্যার বলছিলেন ওরা আমরা প্রভেদ তৈরি করে, আমার লক্ষ্য যদি স্থির থাকে, আমার লক্ষ্য যদি এক থাকে, তাহলে আমি কেন বিভেদের বেড়া জালে আটকে থাকবো? আমাদের লক্ষ্য কি? খুব সিম্পল, সোজা, যে সবচেয়ে প্রান্তিক মাইনরিটি যে বাচ্চা, সবচেয়ে পিছিয়ে থাকা যে বাচ্চা, তাকে আমি সমাজের একটা জায়গায় তুলে আনবো, তার জন্য শিক্ষার ব্যবস্থা করব, তাকে আমি এগিয়ে নিয়ে যাব। কেন? আমি খুব সোজা বুঝি, আমি আমার স্বার্থ দেখি, আপনি আপনার স্বার্থ দেখলেও বুঝতে পারবেন যে খুব সোজা। কেন? কারণ আমি যদি একা খেয়ে একা পড়ে বড় হই, আমার চারপাশের মানুষগুলো যদি পিছিয়ে থাকে, তারা কি করবে? কি করবে? যারে তুমি নিচে ফেলো, সে তোমারে টানিয়ে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে, 100 বছর আগে বলে গেছেন কবি। তা সেই মানুষগুলো যদি পিছিয়ে থাকে, তারা তো আমাকে টেনে নামিয়ে দেবে, আমার তো উন্নয়ন হবে না। একার উন্নয়ন নয়। এটা রবীন্দ্রনাথ আবার বলেছেন, রবীন্দ্রনাথের কথা বারবার বলতে হবে, যে সারা শরীরকে বঞ্চনা করিয়া শুধুমাত্র মুখে রক্তের সঞ্চার ঘটিলে তাহাকে সুস্বাস্থ্য বলে না। আজকে যদি দেখেন, আপনি দেখবেন যে আমাদের সারা দেশ জুড়ে, আমি মিথ্যে কথা বলছি না, আপনারা সবাই এটা প্রমাণ, সারা দেশ জুড়ে কি হচ্ছে? কতিপয় কিছু মানুষের মুখ রক্তে পরিপূর্ণ হয়ে উঠছে, ঢলো করে উঠছে, আর পুরো শরীরটা কিন্তু, যেটা জামা কাপড়ে ঢাকা, সেটা কিন্তু দুর্বল, ভঙ্গুর, শক্তিহীন। তো এই জায়গাটাকে যদি তুলে আনতে হয়, আমাদেরই কাজ করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা এটা বুঝে গেছি যে আজকে সিস্টেম যেটা বলছে, অন্যান্য জায়গা যেটা বলছে, সেটা কি? সেটা হচ্ছে বাইরের খোলসটা, ভেতরের জায়গাটা যদি ধরতে হয়, সেটা আমাদেরই ধরতে হবে। সেই জন্য স্যারকে আবার প্রণাম জানাই, এবং আপনাদেরও প্রত্যেককে প্রণাম সালাম জানাই যে আপনারা এই কাজটা করছেন। এবার মিশনারি স্কুলের কথায় আসি।
সেখানে একটা খুব ভালো বিষয়কে কাজে লাগানো হয়, যেটা আমি এইমাত্র বলছিলাম, কমিউনিকেশন। আর এই কমিউনিকেশন বলতে গিয়ে আরেকটা বিষয় এসে যায়, নেগোসিয়েশন। কমিউনিকেশনের সবচেয়ে বড় শর্ত হচ্ছে নেগোসিয়েশন। কমিউনিকেশন মানে কিন্তু এই নয় যে আমি আপনার কথা সব শুনে নেবো। ম্যাডাম বললেন যে স্যার বসে পড়ুন, বসে পড়লাম। ম্যাডাম বললেন যে মাইকটা এক্ষুনি টেবিলের উপর রেখে দিন, আমি রেখে দিলাম। এটা কিন্তু কমিউনিকেশন নয়, এটা হচ্ছে অর্ডারিং। আর এটা হচ্ছে অর্ডার ফলো করা। কমিউনিকেশনটা কি? আমি বলবো হ্যাঁ ম্যাডাম আমি বসবো, আমার বলাটা শেষ হয়ে যায়, আমি এখানে মাইকটা রেখে নিশ্চয়ই বসে পড়বো। তাহলে কি, আমি আপনাকে আমার মনের কথাটাও বললাম এবং আমি নেগোসিয়েশনের জায়গায় যাচ্ছি। আমি বলছি এই নেগোসিয়েশন স্কিলটা কিন্তু প্রচন্ড ভাবে ইউজ করেন মিশনারি স্কুলগুলো। কিভাবে করেন? যখনই স্কুলের কোনো প্রোগ্রাম হয়, যখনই স্কুলের কোনো অনুষ্ঠান হয়, তখনই কিন্তু সেখানে স্থানীয় অঞ্চল প্রধান, প্রশাসক, ডিএম, মায়ে এমনকি যিনি আমাদের মানে কি বলবো অঞ্চল প্রধান তো তাকে ডাকেনি, আমি বলছি অ্যাডমিনিস্ট্রেশনের মানুষদেরকে কিন্তু ডাকেন। তারা ডাকেন কেন? ডাকেন স্কুলে ডেকে দেখান, ছেলে মেয়েদের কাজের প্রদর্শনী করেন, অ্যাক্টিভিটি করান। অ্যাক্টিভিটির কথা পরে আসবো, এখন আলোচনায় যাচ্ছি না, আপনারা সবাই জানেন। সেইগুলোকে কেন প্রদর্শন করেন? তার কারণ যে একটা ছাপ বা ইমপ্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে তৈরি করার জন্য। আমি দেখেছি অনেক জায়গায় কাজ করি, আমি অনেক জায়গায় দেখেছি অনেক প্রাইভেট স্কুল ভালো কাজ করেন, অনেক এরকম স্কুল মাইনরিটি স্কুলও অনেকে ভালো কাজ করেন, কিন্তু তারা যেন একটা ভয়ে থাকে। ভয়ের তো কিছু নেই, ভয় কেন থাকবে? আমি কেন অ্যাডমিনিস্ট্রেশনের লোককে ইনভাইট করবো না? তিনি যদি না আসেন এটা তার সমস্যা। আমার কথাটা বুঝুন। তার টেবিলে যদি আমার চিঠিটা যায় যে আমি এই স্কুল থেকে এই বাচ্চাদের একটা প্রোগ্রাম করছি, আপনি আসুন। তিনি একবার হলেও তো এই যে দেখুন এখানে ভাঙড়, এখন এই কাগজটা সবার টেবিলে পৌঁছে গেছে। আমাদের নলেজে কিন্তু একটা চলে এলো যে হ্যাঁ সাপ্তাহিক একটা পত্রিকা বেরোয় ভাঙড় থেকে, ভাঙড় এখন বলে। এটাকে কি বলে বলুন তো? এটাকে বলে ভিজুয়াল ইন্টারফেয়ারেন্স। এই ভিজুয়াল ইন্টারফেয়ারেন্সটা আপনাকে করতে হবে। এডিএম এর বা ডিএম এর টেবিলে যদি চিঠিটা যায়, উনি একবার হলেও চোখে দেখে নেবেন। ওই যে স্যার বলছিলেন না ডিএম এডিএম এর কথা, ওনারা কিন্তু অনেক বিষয় দক্ষ এবং ওনারা কিন্তু একবার দেখলে বা ব্রাউজ করলে একটা জিনিসকে মনে রাখতে পারেন অনেকদিন। আবার ওই স্যারের কথাও বলছিলাম, স্যার যে বলছিলেন যে সবাই যে বিরুদ্ধ তা নয়, তাদের কাছে প্রকৃত ডকুমেন্ট থাকলে তারা খবর রাখেন। তাহলে কি বলুন তো, এখন কোনো একটা প্রয়োজন হলো, তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে আলামিন শামসুন একাডেমির এই রয়েছে তো, শরীফুল বাবু রয়েছেন তো, ওনাকে একটা ফোন লাগান তো। আমি কথাটা কি বলছি বুঝতে পেরেছেন তো? এই আপনার যে পরিচিতি সেটা বাড়াতে হবে। আর এই জিনিসটা কিন্তু মিশনারি, যারা খ্রিস্টান মিশনারি, তারা কিন্তু নিয়মিতভাবে করেন। তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্কুলের দুটো দিক আছে। একটা যেমন আপনারা বলছিলেন যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের দিক, অর্থাৎ পেপারস সেগুলো রেডি রাখা, কাগজপত্র ঠিক রাখা, এইগুলো যেমন একটা দিক আছে, তেমনি আরেকটা দিকও আছে যেটা শিশু বিকাশ একাডেমির নাম বারবার উঠে আসছে, আলামিন শামসুন একাডেমির নাম উঠে আসছে, আপনাদের আরো অনেক স্কুলের নাম উঠে আসছে, সেটা হচ্ছে ফল। ওই যে বলছে বৃক্ষ তব নাম কি ফলে না পরিচয়তে, গাছকে চিনবো কি করে? ফল দেখে। অর্থাৎ আমার বাচ্চার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু আমি কোনো প্রভাব তৈরি করতে পারবো না। তাহলে একাডেমিক্সটাও আমাকে স্ট্রং করতে হবে। আর এই একাডেমিক্স ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সের আজকে কথা বলছে, বিহেভিয়ারাল চেঞ্জের কথা বলছে। যে আমার আচরণটা, আমি হয়তো খুব পড়াশোনায় ভালো নই, এক্সিলেন্ট নই, মানে টপার নই, কিন্তু রাস্তা দিয়ে গেলে, পাড়ায় কথাবার্তা বললে, আমার পরিবারের মধ্যে, আমার পাড়ার মধ্যে, আমার এলাকার মধ্যে আমার আচরণ, আমার চিন্তা ভাবনা, আমার মূল্যবোধ, যেটা হচ্ছে আত্মচালিকা শক্তি, আমার মূল্যবোধটা যদি সঠিক পথে থাকে, যেটা স্যার বলছিলেন যে যদি আমি সত্যিকারের ইসলামিক শিক্ষাটা পাই, সত্যিকারের যদি বেদান্তের শিক্ষা পাই, সত্যিকারের যদি বাইবেলের শিক্ষা পাই, আমি কিন্তু মানুষে বিভেদ করব না। কারণ সেখানে বিভেদের কথা বলা নেই, সেখানে কিন্তু বলা হয়েছে সকলের সঙ্গে রুটি ভাগ করে নেওয়ার কথা, একসঙ্গে শেয়ারিং এর কথা, সেখানে কোঅপারেশনের কথা বলা হয়েছে।
তো আমি যদি এটা শেখাতে পারি, আমার বাচ্চাকে যদি এডুকেশনের দিক থেকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমি যদি তার রেজাল্টটা ভালো করতে পারি, প্লাস তার ব্যবহারটাও যদি ভালো হয়, তাহলেও আমায় বলবে যে হ্যাঁ, এই স্কুলে থেকে আমার এই ছেলে, এই মেয়ে, এরা কিন্তু একটা প্রকৃত মানুষের শিক্ষা পেয়েছে। আজকে কিন্তু আমাদের সমাজের মধ্যে এটারও একটা অভাব পরিলক্ষিত হয়। এই যে একজন বয়স্ক মানুষকে শ্রদ্ধা করা, এই যে বড়দের সম্মান করা, এমনকি ছোটদেরও সম্মান করা। আপনি যদি দেখেন, আমাদের কিন্তু ধর্মীয় শিক্ষার মধ্যে, আমি হিন্দু শাস্ত্রের কথাই বলছি, সেখানে বলা হয়েছে যে শিশুর মধ্যেও কিন্তু ঈশ্বর বর্তমান। কেন বলা হয়েছে? কারণ বলা হয়েছে এটার জন্য যে সে ছোট মানে তার হাইট ছোট, তার শক্তি কম, তার মানে কিন্তু বড়রা কিন্তু তার উপর কিন্তু কোনো কিছু অত্যাচার করা বা বুলি করা বা চাপিয়ে দেওয়াটাও ন্যায্য নয়। কারণ তারও মন আছে, তারও বোঝার ক্ষমতা আছে, তার মধ্যেও ওই জন্য বলেছেন ঈশ্বর আছে। আসলে কি মূল ব্যাপারটা এই জায়গায় যে যখনই সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একজন মানুষ হিসেবে পৃথিবীতে আসছে, তখনই তার কিন্তু একটা ইউনিক আইডেন্টিটি তৈরি হয়ে যাচ্ছে। সে কিন্তু মানুষের সন্তান। আর ওই যে আবুল কালাম আজাদ যেটা বলেছিলেন, সেটা দিয়েই আমি শেষ করবো আমার কথা। সেটা হলো যে, খারাপভাবে নেবেন না, আবারও বলছি, বিভিন্ন পশু, গরু ছাগল, তার বাচ্চা কিন্তু গরু ছাগল হয়েই জন্মায়। মানুষের শিশুকে কিন্তু মানুষ করতে হয়, তৈরি করতে হয়। সে কিন্তু মানুষ হয়েই জন্মায় না। আর এই মানুষ কথাটার মধ্যে দিয়ে সবচেয়ে বড় জিনিস আছে কি, যার মান এবং হুঁশ আছে। তাহলে সেই জন্য বলছি যে আজকে স্যারদের কথা শুনে, আপনাদের কথা শুনে, সকলের কথা শুনে একটা জিনিসই মনে হচ্ছে যে আমরা যদি প্রত্যেকে এই জায়গাটা মনে রাখি, মান হুঁশ এই জায়গাটা মাথায় রাখি, অর্থাৎ শিক্ষার কথা মাথায় রাখি, অর্থাৎ আমার যদি হুঁশ থাকে আমি ভুল কাজ করবো না। এই যে আজকে আমাকে যে যাই বলুক, যত রকম কান ভারী করার কথাই বলুক, আমার হুঁশ থাকলে আমি ভুল কাজ করবো না। করবো কি বলুন না? আমি যদি আত্মনিয়ন্ত্রণ যদি আমার থাকে, আমি ভুল করতে গেলেও ভাববো, দুবার ভাববো। ওই যে বলেছেন না আগেকার দিনে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কাজ করার আগে ভাববো যে আমার এই কাজের ফলাফল কি হবে, আমি তখন তাহলে করবো। তাহলে এই জায়গাগুলোর থেকে সবচেয়ে বড় জায়গা তৈরি হতে পারে। আর আমি বলবো এই দিক থেকে যে একাডেমিক্স এর দিক থেকে যদি কোনো হেল্প লাগে, কোনো প্রয়োজন, কোনো সাহায্য ইত্যাদি, স্যাররা আছেন, আমি ওনাদের সঙ্গে জড়িত, দীর্ঘদিন কাজ করছি। যদিও আমার রুজি রুটির জন্য আমাকে চাকরি করতেই হয়, কারণ স্যারদের মতো পরিস্থিতি আমার এখনো নয়, আমার ছেলেও ছোট, তো তার জন্য আমায় রুজি রুটির ব্যবস্থা করতে হয়। কিন্তু তার পাশেও নিশ্চয়ই আমি যে কোনো ভালো কাজে সবসময় ছিলাম, আছি। আর এইটুকু আমার মানে আপনাদের কাছ থেকেই শেখা যে চেষ্টা করলে কিন্তু একটা কিছু হতে পারে। তো আমার মনে হয় যে আগামী দিনটাকে, আগামী বছর শুধু নয়, আগামী শতাব্দীটাকে যদি সুন্দর করে গড়তে হয়, তার দায়িত্ব যখন আমাদের মধ্যে রয়েছে, সেই দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিচ্ছে, কেউ চাপিয়ে দেয় না। অর্থাৎ এটা স্বনিয়ন্ত্রিত। আমাদের কেউ বলেনি আগে থেকে যে আপনারা স্কুল বানান, আমরা নিজেরাই ডিসাইড করেছি স্কুল বানাবো। আর এই স্কুল করে যখন চলতে হবে, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সম্মিলনের মধ্যেই ঐক্য, আর ঐক্যই শক্তি। অতএব এইটা মাথায় রাখতে হবে, যদি শক্তি নিজের তৈরি করতে হয়, তাহলে যেমন ভেতরের শক্তিটাও জাগ্রত করতে হবে, তার সঙ্গে সঙ্গে সম্মিলিত হয়েও একজোট হয়ে লড়াই করতে হবে। তো স্যার যেটা বলছিলেন ৩০ ধারা, সেই ধারার কিন্তু বাস্তব রূপায়ণ আমাদের এখানে অনেক ক্ষেত্রেই হয়নি, হয় না। উল্টো হয়তো ৩০ ধারা বাতিলের কথা উঠছে। অতএব এটাকেও বন্ধ করতে হবে। এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। সুযোগ সুবিধা ছাড়াও যেটা সবচেয়ে বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে আত্মপরিচয়, আত্মপ্রতিষ্ঠা। স্যার ভালো কথা বলেছেন যে আমি কাউকে বলছি না যে আমার সঙ্গে এসে আমার নাম গ্রহণ করো। তুমি তোমার ব্যক্তিগত আইডেন্টিটিতে অবিচল থাকো, তুমি তোমার নিজের বা আপনার যে আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটিটাকে নিয়েই চলুন, কিন্তু একজনকে একসঙ্গে কাজ করি আসুন। খুব ভালো প্রস্তাব। আর আমার তরফ থেকে আমি এইটুকু বললাম, নিশ্চয়ই আমার সময় সুযোগ মতো আপনাদের সঙ্গে আমি থাকবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সৌমিত্র ভট্টাচার্য মহাশয়কে। তিনি একটা মূল্যবান কথা বললেন, বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে যদি কখনো মনে হয়, তাহলে আপনারা অবশ্যই তানাকে সঙ্গে পাবেন। আমি বলবো যে প্রত্যেকেই স্যারের নাম্বারটা নিয়ে নেবেন, কারণ আমরা যারা বিদ্যালয় চালাচ্ছি, আমাদের সত্যি এই ধরনের গার্জেন দরকার। তো আজকে আমরা খুব বেশি সময় নেব না, লাঞ্চের টাইম হয়ে গেছে।
আফটার লাঞ্চ হয়তো আর কিছু সময় নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মাননীয় গেস্ট মিস্টার রাজীব ব্যানার্জি মহাশয় খুব ব্যস্ততার মধ্যেও ফোনে কন্ট্যাক্ট হয়েছে, উনি চেষ্টা করছেন। তো সেই জন্য হ্যাঁ, আমি এখন সভাপতি মানে